নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অদ্ভুতরে, আর আমি নন্দিতা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের গা কাটা দেওয়ার মতো দুটি ভৌতিক ঘটনা শোনাব। প্রথম ঘটনাটি ঘটেছিল রাহুলের সাথে। ঘটনাটি একটি পুরাতন বাড়িকে নিয়ে। সেই বাড়ি থেকে কিভাবে রাহুল বেঁচে ফিরল তারই এক ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটি অমিত ও আকাশ দুই বন্ধুর এক ভৌতিক অভিযানের ঘটনা। তো দুটি ঘটনাই জমজমাট হতে চলেছে, তাই আপনারা শেষ পর্যন্তই দুটি ঘটনা শুনবেন। আর শুনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর দেরি না করে চলে যাই আজকের ঘটনা। আজকের প্রথম ঘটনাটি ঘটেছিল রাহুলের সাথে। রাহুল একজন সরকারি কর্মচারী, তাই তাকে চাকরির সুবাদে এই প্রথমবার এক অপরিচিত প্রত্যন্ত গ্রামে যেতে হলো। সে যখন গ্রামে পৌঁছল তখন সন্ধ্যার আধার নেমে এসেছে চারিদিকে। অন্ধকারে চারিদিক চেনার কোনো উপায় নেই, শুধু থেকে থেকে শোনা যাচ্ছে গাছপালার শো শো শব্দ আর কুকুরের ডাক। জায়গাটা একটু যেন অস্বস্তিতেই ফেলে দিচ্ছে রাহুলকে। তারপর যাই হোক, ম্যানেজার তাকে একটা বাড়িতে নিয়ে চলে গেল। তবে বাড়িটা দেখে একটু গা শিউরে উঠল রাহুলের। একটা বেশ পুরনো একতলা বাড়ি, জানালাগুলি কাঠের কপাট দিয়ে আটকানো, ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে রাহুল দেখতে পেল ঘরের ভেতর একটা বেডরুম ও কিচেন সহ 3টি রুম ছিল সেখানে। তবে ঘরগুলো ধুলোময়, কারণ ম্যানেজার তাকে বলে দিয়েছিলে যে এই বাড়িটিতে বেশ কিছুদিন ধরে কেউই থাকে না। যাই হোক, তারপর পুরো বাড়িটি ঘোরার পর রাহুলের নজরে পড়ল একটা ঘরের দেয়ালে বেশ কিছু পুরনো ছবি ঝুলছে। তার মধ্যে একটা ছবিতে হঠাৎ যেন রাহুলের চোখ আটকে গেল। ওই ছবিতে ছিল এক বলিষ্ঠ চেহারার এক সাধু, মাথায় জটা জটা চুল, চোখ দুটো লালচে আর মুখে একটা অদ্ভুত হাসি। তারপর রাহুল যেই ছবিটার সামনে গিয়ে ভালো করে দেখতে গেল, ঠিক তখনই হঠাৎ একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু হলো। ঝোড়ো হাওয়ায় জানলার কপাটগুলি সব খুলে গেল, আর একটা তীব্র পচা গন্ধ এসে ঢুকলো ঘরে। মনে হচ্ছে পচা মাংসের গন্ধ। রাহুলের গা শিউরে উঠল, আর ঘরটা যেন আরও অন্ধকার লাগছে। হঠাৎ প্রচণ্ড জোরে একটা বিকট হাসি শোনা গেল ঘরে। হাসিটা এত জোরে ছিল যে রাহুলের কানে যেন ছিঁচি ধরে গেল। কি হচ্ছে তার সাথে? রাহুল তা কিছুই বুঝতে পারল না। ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের চারপাশে ভালো করে দেখতে লাগলো রাহুল, কিন্তু কিছুই দেখতে পেল না। সেই সময় আবার দেওয়ালের ছবিটা চোখে পড়ল রাহুলের। রাহুল তখন দেখতে পেল কি অদ্ভুত কাণ্ড, সেই ছবিটা আগের মতো নেই। ছবিতে থাকা সাধুর চোখ দুটো আরও লাল হয়ে গেছে, মুখে থাকা হাসিটাও যেন আরও বিকৃত হয়েছে। রাহুল তখন এমন ভয় পেয়েছে যে তার মুখ থেকে আর যেন কোনো কথাই বেরোচ্ছে না। হঠাৎ জোরে একটা শব্দ হলো। রাহুলের মনে হলো কেউ যেন দরজায় নক করছে। কিছুক্ষণ চুপ থাকার পর শব্দটা আবার শোনা গেল। এবার এত জোরে একটা শব্দ হলো যে দেয়ালের ছবিতে থাকা কাঁচগুলিতে কয়েকটা ফাটল ধরে গেল। রাহুল এসব আর সহ্য করতে পারছিল না। জীবনে বাঁচার জন্য এতটা জোরালো ইচ্ছা তার আর কোনো দিনও হয়নি। এবার রাহুল কি করবে আর কি করবে না এটা সে ভেবেই পাচ্ছিল না। ঠিক তখনই দরজাটা কড়কড় শব্দে খুলে গেল। রাহুল দেখতে পেল একটা কালো ছায়ামূর্তি ঘরে ঢুকল। তার সামনে আসতেই রাহুল দেখতে পেল তার ভয়ঙ্কর রূপ। দেহটা ঠিক মানুষের মতো হলেও তার লম্বা চুল, তীক্ষ্ণ দাঁত আর লালচে চোখ, আর তার মাথায় ছিল জটা জটা চুল। এবার এটা দেখে রাহুলের সারা শরীর দিয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। এবার একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল রাহুল, আর এক পা করে সেই ছায়ামূর্তিটা রাহুলের দিকে এগিয়ে আসতে লাগল। এরই মধ্যে রাহুলের আবার দেয়ালের ছবিতে চোখ পড়ল। রাহুল দেখতে পেল সেই সাধুর মুখে এখন আর সেই হাসি নেই, যেন এক ভয়ঙ্কর ক্রোধের ছায়া। রাহুলের মনে হলো ছবির চোখ দুটো যেন তাকেই দেখছে। এবার রাহুলের মনে পড়ল ম্যানেজার তাকে গ্রামের কিছু ঘটনা বলেছিলেন। তিনি বলেছিলেন যে এই গ্রামে বহু বছর আগে
এক ব্রহ্মরাক্ষস থাকত। সে গ্রামবাসীদের পশুখাদ্য চুরি করে খেত, আবার কখনো মানুষকেও মেরে ফেলত। অবশেষে গ্রামের সাধুরা একত্রিত হয়ে ওই ব্রহ্মরাক্ষসকে মেরে ফেলে, আর এই বাড়িতেই তার মৃতদেহ দাহ করে। কিন্তু ওই ব্রহ্মরাক্ষসের আত্মা এখনও মুক্ত হতে পারেনি। এখনও পূর্ণিমার রাতে তার আত্মা ঘুরে বেড়ায় এই গ্রামে। তখন রাহুল ছবির দিকে চেয়ে চিৎকার করে উঠল আর বলল, সাধু মহারাজ, আমি এই গ্রামের নতুন লোক, দয়া করে আমাকে বাঁচান। রাহুলের এই কথা বলার পর কিছুক্ষণের জন্য যেন পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে গেল। এই সময় দেয়ালের ছবিতে থাকা সাধুর মুখে একটা হালকা শান্তির রেখা দেখা গেল। যেন রাহুলের দিকে হালকা চোখ রাখলেন ছবির সাধু। তারপর হঠাৎ আবারও একটা দমকা হাওয়ায় যেন দরজাটা বন্ধ হয়ে গেল। রাহুলের মনে হলো যে ছায়ামূর্তিটা যেন দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। এটা দেখার পর রাহুল জ্ঞান হারিয়ে পড়ে রইল মাটিতে। যখন রাহুলের জ্ঞান ফিরল, তখন ও দেখল ওর সারা শরীরটা ঘামে ভিজে গেছে। তাড়াতাড়ি করে কোনো রকমে সেখান থেকে উঠে রাহুল আবারও ছবিতে টর্চ দিয়ে দেখতে লাগলো। তখন রাহুল দেখতে পেল যে এবার দেয়ালের ছবিটা ঠিক আগের মতোই আছে, আর বাড়িটাও বেশ শান্ত। পূর্ণিমার রাত থেকে পরদিন সকাল হতেই গ্রামের কিছু লোক রাহুলের বাড়িতে এলো। রাহুল তখন রাতে ঘটে যাওয়া সমস্ত কথা তাদের জানালো। রাহুলের কথা শুনে গ্রামের প্রবীণরা বললেন, ব্রহ্মরাক্ষস আবার ফিরে এসেছে, তোমাকে এখনই বাড়ি ছাড়তে হবে, না হলে তোমার প্রাণ সংশয় হতে পারে। কিন্তু ওনাদের কথায় রাহুল রাজি হলো না। ও বলল, আমি এই গ্রামের জন্য কিছু একটা করব, আর যে করেই হোক এই ব্রহ্মরাক্ষসের আত্মাকে মুক্তি দিতে হবে। তাই রাহুল গ্রামের সাধুগণের সাথে কথা বলে ওই বাড়িতে একটা যজ্ঞ করার সিদ্ধান্ত নিল। সাধুদের কথা অনুযায়ী এক পূর্ণিমার রাতে রাহুল ও সাধুরা মিলে এক বিশাল যজ্ঞের আয়োজন করলে। সাধুরা মন্ত্রতন্ত্র জপ করে ব্রহ্মরাক্ষসকে তাড়ানোর চেষ্টা করতে লাগলেন। রাহুল বলতে লাগলো যে, আমরা আপনার মুক্তির জন্য এই যজ্ঞ করছি, দয়া করে আপনি এই গ্রামকে ক্ষমা করুন আর আমাদের থেকে অনেক দূরে চলে যান, যাতে আর কোনো ক্ষতি না হয় গ্রামবাসীদের। তারপর যজ্ঞের শেষ মুহূর্তে একটা জোরে চিৎকার শোনা গেল, আর সারা ঘর যেন আলো জ্বলজ্বল করে উঠল। কিছুক্ষণের মধ্যে আলো নিভে গেল, আর ঘরের পাশে থাকা একটা গাছের ডাল ভেঙে পড়ল। সাধুরা তখন বলা বলি করতে লাগলেন যে ব্রহ্মরাক্ষস চলে গেছে। তারপর থেকে সেই গ্রামে যেন এক শান্তি ফিরে এল। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আপনাদের পাঠানো ঘটনাটি আমরা পরবর্তী কোনো এপিসোডে পাঠ করে শোনাব। তো চলে যাই আজকের দ্বিতীয় ঘটনা। আজকের দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল আকাশ ও অমিতের সাথে। ওরা ছিল দুই বন্ধু। ওরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে গ্রামের পুরনো অন্ধকার গলিতে ওরা ভূত দেখবে। সেই উদ্দেশ্যে তারা খুবই আনন্দিত যে কখন তাদের সেই সময়টা আসবে তার অপেক্ষাতেই বসে রইল ওরা। তারপর একদিন আকাশ ও অমিত দুজনে প্ল্যান করলো যে তারা আজ একসাথে থাকবে অমিতের বাড়িতে। তারপর সেখানে পৌঁছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা ঘুমোতে গেল। আর অমিত শুনেছে যে গভীর রাতে নাকি ওদের বাড়ির থেকে কিছুটা দূরেই এক অন্ধকার গলিতে অনেকেই ভূত দেখার কথা শুনেছে। তাই ওরা দুজনে রাত 3টের অ্যালার্ম সেট করে রাখল। তারপর অ্যালার্ম বাজতেই আকাশ জেগে উঠল আর অমিতকে ধাক্কা দিয়ে বলতে লাগলো, কিরে, ভূত দেখতে হবে ভুলে গেছিস, ওর তাড়াতাড়ি। অমিত তখন চোখ ডলতে ডলতে বলল, এই শীতের রাতে ভূতেরা বের হয়ে ভাবছিস? তবে চল দেখা যাক কি দেখতে পাই। তারপর ওরা দুজনে বেরিয়ে পড়ল ওদের অভিযানে। ঘরের বাইরে পা রেখে কিছু দূর এগোতেই ওদের কেমন জানি ভয় করতে লাগলো। এই গভীর রাতে রাস্তাঘাট একদম শুনশান, কোনো পশু পাখিরও
কোনো আওয়াজ নেই। এক নিস্তব্ধ ভয়ঙ্কর পরিবেশ। এরই মধ্যে আকাশ অমিতকে ফিসফিস করে বলল, এই গলিটা মনে আছে? এখানে সেই বৃদ্ধ লোকটি মারা গিয়েছিলেন। অমিত মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ মনে আছে। তারপর ওই গলির মুখে দাঁড়িয়ে অমিত একটা শীতল স্পর্শ অনুভব করল গায়ে। সে আকাশের দিকে তাকালো। আকাশও একই রকম একটা স্পর্শ অনুভূতি পাচ্ছিল। তবে সে চুপচাপ রইল। গলিতে একটু এগোতেই চারপাশটা অন্ধকারে ঢেকে গেল। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা চালানোর পরও দুপাশে ঘন গাছের ছায়া রূপটাই যেন এক ভয়ঙ্কর লাগছিল ওদের কাছে। হঠাৎই তখন একটা গাছের পাতা উপর থেকে পড়তেই অমিত চমকে উঠল। আকাশ বলল, ওটা গাছের পাতা, ভয় নেই। অমিত তখন আকাশকে বলল, এখানে কি সেই বটগাছটা? আকাশ চারপাশটা ভালো করে তাকিয়ে দেখে বলল, না, আরেকটু এগোতে হবে। তবে ওরা যেই আরেকটু এগোলো তখনই একটা পচা বিশ্রী গন্ধ ভেসে আসলো ওদের নাকে। অমিত আর এই গন্ধটা সহ্য করতে পারছিল না। তাই সে আকাশকে বলল, চল ফিরে যাই। তবে আকাশ বলল, এত দূর এসেছি, আর একটু এগোলেই তো সেই বটগাছটা, এখন ফিরে যাব? তারপর কি আর করা যাবে? আকাশের সঙ্গে অমিতও এগোতে লাগল। হঠাৎই আকাশের ফোনটা হাত থেকে নিচে পড়ে যায়। আর অমিত যখন ফোনটা আনার জন্য নিচে নামে তখনই সে জোরে একটা চিৎকার শুনতে পায়। তারপর কোনো রকমে উপরে উঠে দেখে আকাশ সেখানে নেই। অমিত ভয়ে কাঁপতে কাঁপতে আকাশ আকাশ বলে ডাকতে থাকে, কিন্তু আকাশের কোনো সাড়া নেই। চারপাশে শুধু গাছের পাতার আওয়াজ আর একটা বিশ্রী পচা গন্ধ। এবার আমি তার এসব সহ্য করতে না পেরে সেখান থেকে দৌড়ে ছুটতে থাকে বাড়ির দিকে। কিছুক্ষণ পর অমিত হাঁপাতে হাঁপাতে বাড়ির সামনের মাঠে পৌঁছে দেখতে পেল আকাশ সেখানে দাঁড়িয়ে আছে। অমিত আকাশকে বলল, তুই ঠিক আছিস তো? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আকাশ অমিতের দিকে তাকালো না। অমিত ডেকেই যাচ্ছে, কিরে আকাশ, কি হলো তোর? কোথায় ছিলি? আকাশ অমিতের কোনো কথায় সাড়া দিচ্ছে না। অমিত যেই আকাশের সামনে গেল তখন ধীরে ধীরে আকাশ অমিতের দিকে ঘুরতেই অমিত দেখতে পেল আকাশের রক্তাভ চোখ, মুখে কোনো হাসি নেই, এক বিকট চেহারা। অমিত তখন চিৎকার করে পিছিয়ে যেতে লাগলো। অমিত যতই পিছিয়ে যেতে লাগলো ততই আকাশও তার পেছন পেছন আসতে লাগলো। অমিত দৌড়াতে দৌড়াতে কোনো রকমে বাড়িতে এসে পৌঁছল আর চিৎকার করে মা কাকিমাকে ডাকতে লাগলো। তারপর জোরে জোরে নিঃশ্বাস ফেলে অমিত ঘরে বসে পড়ল। আর সেই মুহূর্তে শুনতে পেল একটা অস্বস্তিকর খড়খড় শব্দ ঘরের এক কোণ থেকে ভেসে আসতে লাগল। অমিতের গা তখন কাটা দিয়ে উঠল আর ও ভগবানের নাম করতে লাগল। তারপর কিছুক্ষণ পর সেই শব্দটা বন্ধ হলো। অমিত সাহস করে ধীরে ধীরে চারপাশে তাকালো আর হঠাৎ দেখতে পেল জানালার কাছে একটা মুখ, কালো চোখ, রক্তহীন মুখ আর একটা অদ্ভুত হাসি, ঠিক যেন আগের মতো। অমিতের তারপর থরথর করে হাত পা কাঁপতে লাগল। কিছুক্ষণ পর অমিতের মা কাকিমা ঘরে আসতেই অমিত তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। অমিতের মা বলল, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? অমিত কাঁদতে কাঁদতে তার মাকে সব খুলে বলল, কিন্তু তার মা কাকিমা এসব কিছুই বিশ্বাস করল না। বলল, ও তুই নিশ্চয়ই ভুল দেখেছিস, আকাশ ঘরে শুয়ে আছে। অমিত তখন পাশের ঘরে গিয়ে দেখে যে সত্যি আকাশ বিছানায় শুয়ে আছে। অমিত বিশ্বাসই করতে পারল না যে তাহলে এতক্ষণ সে কী দেখল, কি ঘটল তার সাথে। পরের দিন সকালে আকাশকে সব খুলে বলায় আকাশ হেসে বলল, কি যে সব দেখেছিস তুই। অমিত তখন ভাবল আকাশ হয়তো ইচ্ছে করে এসব বলছে বা ও হয়তো ভুলে গেছে। তাই অমিত আকাশকে আর বেশি কিছু না বলে ভাবল সত্যি হয়তো আকাশের কিছুই মনে নেই। এরপর কয়েকদিন কেটে গেল। অমিত চেষ্টা করল ঘটনাটা ভুলে যেতে, কিন্তু রাতে ঘুমোতে গেলেই সেই একই মুখ বারবার করে ভেসে আসলো। একদিন সন্ধ্যায় অমিত খেয়াল করল আকাশ একটু অস্বাভাবিক, সে বেশি কথা বলছে না, চোখ দুটো অস্থির। অমিত জিজ্ঞাসা করল, কী হয়েছে আকাশ?
আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না, রাতে ঘুমের মধ্যে কেমন জানি একটা গন্ধ পেয়ে ঘুম ভেঙে যায়। অমিতের গা তখন শিউরে উঠল। সে আকাশের দিকে তাকালো। আকাশের চোখ দুটো কালো হয়ে গেছে, কিন্তু পরক্ষণেই আবার ঠিক হয়ে গেল। অমিত এবার ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল না সে কি করবে। কোনো রকমের সেই রাতটা কাটানোর পরদিন তার মাকে বলল আর গ্রামে থাকা যাবে না। সে তার মাকে জানালো সে শহরে ফিরে যেতে চায়। অবশেষে অমিত তার ছেলেবেলার গ্রাম ছেড়ে শহরে ফিরে এলো। তবে সেই রাতের কথা সে কখনোই ভুলতে পারল না। তারপর শহরে ফিরে একদিন রাতে ঘুমের মধ্যে অমিতের নাকে সেই একই বিশ্রী গন্ধ ভেসে আসলো। চোখ খুলে অমিত দেখতে পেল এক ভয়ানক দৃশ্য। আকাশ তার পাশেই বিছানায় বসে আছে। অমিত চিৎকার করে উঠল। আকাশও ধীরে ধীরে অমিতের কাছে এগিয়ে এলো। অমিতের শরীরটা ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে গেছে। সে শুধু আকাশের চোখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আকাশ ফিস ফিস করে বলল, ভুলে গেছিস অমিত? আমরা যে ভূতের খোঁজে বেরিয়েছিলাম, সেই ভূতটা আসলে কে মনে আছে? অমিত চোখে পলক ফেলল না। ওর মনে তখন হাজারটা প্রশ্ন ঘুরছিল। এবারে আকাশ আরও কাছে এসে বলল, আমি সেই বটগাছের নিচে মৃত বৃদ্ধ লোকটির ছেলে। আমাকে নদীতে ডুবিয়ে মেরেছিল গ্রামের কিছু লোক। এই কথা শোনার পর অমিত যেন দিশাহীন হয়ে পড়ে। অমিত তখন কাঁপা কাঁপা গলায় আকাশকে বলে, তুই তাহলে আমার সঙ্গে শহরে এলি কী করে? আকাশ হাসল আর বলল, আমার আত্মা মুক্তি পায়নি, তাই আমি যখন যেখানে খুশি যেতে পারি। এই কথা শোনার পর অমিত জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারপর দিন দিন অমিত যেন অসুস্থ হতে লাগল। তখন বাড়িতে এক তান্ত্রিক এনে জানা যায় যে আকাশের আত্মা নাকি অমিতের শরীরে প্রবেশ করেছে, তাই ওর এই অবস্থা। তান্ত্রিক তারপর বাড়িতে একটা যজ্ঞ করেন আর মন্ত্রপুত জল ছিটিয়ে দেন অমিতের শরীরে। কিছুক্ষণ পর ছটফট করতে করতে অমিত মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই তান্ত্রিক বুঝতে পারেন যে অমিতের শরীর থেকে সেই আত্মা চলে যায়। তারপর ধীরে ধীরে অমিত আগের অবস্থায় ফিরে আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের দুটি ঘটনা দুটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আপনাদের কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সঙ্গে থাকুন অদ্ভুতের। ধন্যবাদ।